সমালোচনার কোনো সুযোগ নেই তো। দেশ চালাবে রাজনীতিবিদরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই বিশেষ অবস্থায় তারা ক্ষমতায় এসছে। এখন যারা আছেন তিনি তো যথেষ্ট সময় নিয়েছেন। তো প্রথমে আসি আপনি যেটি বলছেন নির্বাচন পেছাতে থাকলে, নির্বাচন প্রথম কথা হচ্ছে নির্বাচন কেন পেছাবে? আগামী জাতীয় নির্বাচন, যে নির্বাচন ঘিরে পুরো রাজনৈতিক দল সাথে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নির্বাচনে ফিরেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে। তার মানে নির্বাচন কি শুধুই আসলে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসীন হবার জন্য নাকি জনগণের জন্য? সেই প্রশ্নও কিন্তু তড়িঘড়ি দেখে আমরা করতেই পারি। সবকিছু মিলিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি এ নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, এবং আছেন সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইলিয়াস খান, আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি নিয়ে আসলে অনেক আলোচনা এবং সেই সাথে অনেক সমালোচনাও আছে রাজনৈতিক দলগুলোর মাঝে, এক ধরনের তড়িঘড়ি আমরা লক্ষ্য করেছি। আবার কিছু রাজনৈতিক দল যৌক্তিক সময়ের কথা বলেছিলেন। সেই যৌক্তিক সময় কতদিন সেটিও হয়তো আমাদের সামনে নিশ্চিত নয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে যেই দিনক্ষণ ঘোষণা করেছেন সেটি 2025-এর শেষ দিকে কিংবা 2026-এর জুনের মধ্যবর্তী সময়টাতে হতে পারে, সেটি তিনি বলেছেন। সবকিছু মিলিয়ে আদৌ কি নির্বাচনের সময়টা ঘোষণা হয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সুলতান মাহমুদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন। আপনি বলেছেন নির্বাচন নিয়ে আলোচনা এবং সমালোচনা আছে। সমালোচনার কোনো সুযোগ নেই তো। দেশ চালাবে রাজনীতিবিদরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই বিশেষ অবস্থায় তারা ক্ষমতায় এসছে। এখন যারা আছেন তিনি তো যথেষ্ট সময় নিয়েছেন, তড়িঘড়িতে কিছু নাই। তিনি তো বলেছেন, বিএনপি থেকে বলেনি কালকেই নির্বাচন দেন। আমাদের কিন্তু মনে আছে যে স্বৈরাচার এরশাদের পতনের পরে মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল এবং এরশাদে কিন্তু 9.5 বছর দেশটিকে শোষণ করেছিলেন। আওয়ামী লীগ 15.5 বছর। এখন বলা হচ্ছে আওয়ামী লীগের অনেক জঞ্জাল জমেছে, বাট এটা তো বছরের পর বছর কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কারণ আমি তো আগেই বলেছি, গণতন্ত্রের ফার্স্ট হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবেন। কিন্তু বিএনপি নেতারা এটিও বলেছে, তারা পর্যবেক্ষণ করে দেখেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 5 মাসের বেশি সময় প্রয়োজন নেই। কিন্তু আপনি যে দীর্ঘ 16-17 বছরের কথা বলছেন, সেই দীর্ঘ 16-17 বছরের জঞ্জাল কি 5 মাসে সরিয়ে ফেলা সম্ভব? কারণ এরশাদের 9.5 বছরের 3 মাস পরে নির্বাচন হয়েছে। কি জঞ্জাল সরাবে? আমাকে বলুন যে এই জঞ্জালটা সরাবে। ওকে প্রশাসনে ধরুন নানা দলীয় লোক কি বলে ঢুকেছে, তাদের তো বাদ দেয়। এখন কাউকে তো বাদ দিচ্ছে না, এখন তো কাউকে শুনি না বাদ দিচ্ছে। তারপর ধরুন নির্বাচন কমিশন সংস্কার কথা বলেছে, সেটি বলেছে, বাট এটি তো একদম যে অনেক সময় লাগবে বিষয়টা কিন্তু সেরকম না। বিএনপি একটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, দেশের প্রতি দায়িত্ব আছে, জনগণের প্রতি দায়িত্ব আছে। এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি এবং বিএনপির যিনি মহাসচিব তিনিও বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করছি। সুতরাং এখন যদি অনেকে বলেন যে অনেক দল দেখে যে নির্বাচন চাই না, মনে হয় তারা তো কোনো ক্ষমতায় যাবে না, তাদের কোনো আশাও নেই যে আমরা ক্ষমতায় যেতে পারি। ক্ষমতায় যেতে হলে বিএনপির করুণা নিয়ে যেতে হবে, নিজেরা কিন্তু কোনোদিন যেতে পারবে না। সুতরাং আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব, তিনি বলেছেন তাও তো প্রায় এখন 2 বছর বাকি, 1.5 বছর বাকি, এত সময় তো লাগার কথা না। আমি মনে করি যথেষ্ট পরিবেশ সৃষ্টি হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হচ্ছে। কারণ নানা সংকট সৃষ্টি হচ্ছে। আপনি দেখুন স্থানীয় যে নির্বাচনগুলো, সেখানে জনপ্রতিনিধিরা এখন কিন্তু অধিকাংশ পলাতক, ফলে জনগণের কিন্তু নানা সমস্যা হচ্ছে। তারা একটি ক্যারেক্টার সার্টিফিকেট অন্যান্য যেসব নিতে গিয়ে তারা লোক খুঁজে পাচ্ছে না। সুতরাং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটি সুস্থ ব্যবস্থাপনা করা উচিত বলে। সুলতান মাহমুদ, রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং নির্বাচনের সময় আসলে আমরা এক ধরনের লড়াই দেখতে চাই। সেটি হয়তো আমরা দীর্ঘ 16-17 বছর বা বিগত 3টি নির্বাচনের কথা যদি আমরা বলি, সেখানে আমরা দেখিনি। অর্থাৎ একটি রাজনৈতিক দলকে হয়তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি। কিন্তু এবারে নির্বাচনে তো আমরা সেই প্রত্যাশাটা রাখতে চাই, যাতে করে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যারা ভোটার আছেন তারা বেছে নেওয়ার যে সুযোগ, সেটি আসলে প্রয়োগ করতে পারবেন। সেই সম্ভাবনা কতখানি? প্রথম হচ্ছে যে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকেই গোটা বাংলাদেশ হাঁটছে, সেদিকে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এটি এই আবেদনটি, এই প্রচেষ্টাটি কিন্তু যারা গত 15 বছর নির্বাচনের বাইরে ছিল, বা গত যদি বলেন 2014 থেকে যারা নির্বাচনের বাইরে ছিল, বা গণতন্ত্র, ভোটাধিকার,
এগুলো নিয়ে যারা লড়াই করেছে, তাদের এই সব লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এটি, যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন। এবং আপনি যেটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়তো হবে, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে রাজনীতির মাঠে আছেন তারা নিঃসন্দেহে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু প্রতিযোগিতামূলক কতখানি হবে? সাধারণত বাংলাদেশের নির্বাচন বলতে আমাদের সাধারণ মানুষদের মাথায় যেটি কাজ করে, আওয়ামী লীগ বিএনপির এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেই প্রতিদ্বন্দ্বিতা অনেকাংশেই হয়তো সামনে নির্বাচনে আমরা দেখব না। সেক্ষেত্রে আসলে একটি শঙ্কা থাকে কিনা? দেখেন, এখানটাতে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটি আপনি কিভাবে দেখবেন সেটির ব্যাপার। আপনি যে রাজনৈতিক দলগুলো দেশে এক্সিস্ট করছে, বর্তমানে আছে, যা তারা সবাই মিলে নির্বাচনে অংশ নেবে, যার যে সামর্থ্য আছে সেই জায়গা থেকে তারা নির্বাচনে অংশ নেবে, সেটি হলো অংশগ্রহণমূলক নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন যেটিকে বলা হয়। তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের যে গত 15 বছরের যে অপকর্ম, সে কারণে যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এই দলটির নির্বাচনে আসবার যদি কোনো সুযোগ না থাকে, তারা যদি পালিয়ে থাকে, তারা যদি দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে আমার মনে হয় না তাদের অপেক্ষায় দেশের জনগণ বা তাদের অংশগ্রহণের জন্য জনগণ অপেক্ষা করবে বা প্রত্যাশাও রাখবে। কারণ এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটি একটি রাজনৈতিক দল কি করেছে সেটির চেয়ে একটি রাজনৈতিক দল দেশের গত 15 বছরে দেশের মানুষের রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া, তাদের যে মতাদর্শ চাপিয়ে দেওয়া চিন্তা, সেটিকে বাস্তবায়ন করেছে। তাতেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। এবং এখন সেই রাজনৈতিক দলটি কেউ পালিয়ে থেকে, কেউ দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করবার জন্য, দেশকে বিশ্বের বুকে হেউ করবার জন্য নানান অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দেখেন, এর মধ্যেও আপনি যদি দেখেন, গত পরশু দিনকে দ্য ইকোনমিস্ট একটি রিপোর্ট ছেপেছে, বর্ষসেরা বাংলাদেশ হলো সারা বিশ্বের সেরা দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে। তাহলে তো ওখানটাতে প্রশ্ন আসতে পারতো যে একটি বড় রাজনৈতিক দল তারা নাই, তারপরে কিভাবে এলো? সারা বিশ্বও কিন্তু দেখছে যে বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটছে। আওয়ামী লীগ হয়তো চলে গেছে, আমরা জানি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন তিনিও পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসররা যে সবাই পালিয়ে গিয়েছেন দেশ থেকে তা তো নয়। তারা আসলে নির্বাচনকে কোনো না কোনো ভাবে সংঘাতময় করার চেষ্টা করছেন, সেটিও তো একটি বড় সংখ্যা থেকে যায়। এবং সেই নির্বাচন যদি আসলে পিছাতে থাকে, সেক্ষেত্রে সেই সংখ্যাও বাড়তে থাকে কিনা? নির্বাচন পেছাতে থাকলে সংখ্যা বাড়তে থাকবে। দেখেন, এটি একেবারেই স্বাভাবিক বিষয়। যত নির্বাচন প্রথমে আসে, আপনি যেটি বলছেন নির্বাচন পেছাতে থাকলে, নির্বাচন প্রথম কথা হচ্ছে নির্বাচন কেন পেছাবে, যেটি ইলিয়াস বলেছে। একটি এই ধরনের পরিস্থিতিতে, দেশের একটি সংকটময় মুহূর্তে এই ধরনের সরকার ক্ষমতায় আসে। যদি 91 সালের কথা বলি, স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে যে সরকার এসছে ক্ষমতায়, সেই সরকার 3 মাস ছিল। এরপরে কেয়ারটেকার সরকার এসছে, প্রত্যেকটা কেয়ারটেকার সরকারের মেয়াদ ছিল 3 মাস। যে সরকারের মেয়াদ 3 মাস থেকে 2 বছর বাড়িয়ে নিল, যেটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমরা বলে থাকি, সেই সরকারের কিন্তু তারাও কিন্তু দেশ ত্যাগে বাধ্য হয়েছে, তারাও দেশে থাকতে পারেনি। কারণ এই সরকারের হাতে গণতন্ত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি কেবলমাত্র জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই পূরণ হওয়া সম্ভব। সেটি দেশি ষড়যন্ত্র বলেন, বিদেশি ষড়যন্ত্র বলেন, সেটি মোকাবেলা করবারও কিন্তু অন্যতম হাতিয়ার, একমাত্র হাতিয়ার হলো এই নির্বাচিত সরকার। গণতান্ত্রিক সরকার ছাড়া অন্য আরেকটি দেশের ষড়যন্ত্রকে, ইভেন দ্যাট দেশের মধ্যে আপনি যে কথা বলছেন, যারা পালায়ন পর বা পালিয়ে আছেন, যে সমস্ত নেতারা দেশের ভেতরে এখনো তারা পালিয়ে আছেন, তাদেরকে একটি রাজনৈতিক সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বা জনগণের পক্ষে হয়ে তাদেরকে প্রতিহত করবার, এটি ম্যাটার অফ 1 উইক, নট মোর দ্যান 1 উইক, 1 সপ্তাহে যথেষ্ট তাদেরকে। কিন্তু যেটি পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার, কারণ তাদের এই টুলস তারা কখনো ইউজ করে নাই, তারা অভ্যস্ত না, তারা ইউজ টু না, যে কারণে
পারছে না নাকি পারছে আসলে না। খানিকটা সদিচ্ছারও অভাব আছে? না না, সদিচ্ছা আপনি দেখেন, আপনি যখন আপনার চেয়ারে বসে আছেন, আপনার সদিচ্ছা কিন্তু এই প্রোগ্রামটাকে কত সুন্দর করা যায়। এখানটাতে আপনার সদিচ্ছা নাই তা কিন্তু নয়, যারা সরকারে আছেন, কিন্তু দক্ষতার একটি ব্যাপার আছে। দক্ষতার ব্যাপারটি যারা যাকে যে চেয়ারে দিয়েছে, এর মধ্যে আরেকটি বিষয় এসছে, সেটি হচ্ছে গত 15 বছরে বিভিন্ন জায়গায় সরকারের যে অর্গানগুলো আছে, বা আমি যদি বলি সরকারের যতগুলো পিলার আছে, সেই ঘুণে খাওয়া পিলারগুলোকে মেরামত করবার একটি জায়গা আছে। যারা বিভিন্ন অন্যায় অনৈতিকভাবে নানান সুবিধা নিয়েছে, তারা কাজ করছে না। তারা এই সরকারকে যেভাবে সহযোগিতা করবার দরকার, সেই সহযোগিতা হয়তো এই সরকার পাচ্ছে না, যে কারণে আপনার কাছে মনে হতে পারে যে তাদের সদিচ্ছা নেই। আমি যতটুকু জানি, উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের প্রাণান্ত প্রচেষ্টা আছে অনেকের মধ্যে, আমি সবারটা বলবো না, অনেকের মধ্যেই প্রাণান্ত প্রচেষ্টা যে সুষ্ঠু সুন্দরভাবে যাতে বিশৃঙ্খলা নিশ্চয়ই, না এবং হয়। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তো আসলে প্রশাসনিক যে ভূমিকা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস খান, প্রশাসনের সাহায্য ছাড়া আসলে একটি সুষ্ঠু নির্বাচন একেবারেই অসম্ভব, সেটি আমরা বলতেই পারি।